আসল হোক বা আর্টিফিশিয়াল, প্রাণীটা তো সাপ। বাচ্চাগুলো আলোর বাচ্চামো দেখে হাসতে থাকে। তাদের অভিভাবকরাও হাসছে। আলো আবারও স্বামীনের পেছনে লুকিয়ে ফেলে নিজেকে, নিজের আতঙ্কিত মুখটাকে। স্বামীন হাসতে গিয়েও হাসে না। মহারানী যদি রেগে যায় পরপর বলে ওঠে, আচ্ছা চলো, আমরা বের হই এখান থেকে। বের সাইড থেকে ঘুরে আসি। সন্ধ্যায় ডিনার সেরে একেবারে হোটেলে ঢুকবো। দুজনে চুপচাপ হাঁটছে। বের সাইডে প্রচুর লোকজন। ঠান্ডা হাওয়া বইছে। আলোর গা শিরশির করতে শুরু করে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে। যত অন্ধকার নেমে আসছে সিঙ্গাপুর সিটি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত দেশটার সৌন্দর্য যেন অন্ধকারে বেশি ফুটে উঠছে। সব হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমী যুগল হাত ধরে একে অপরকে আগলে নিয়ে হাঁটছে। সেসব ঘুরে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ আলোর গায়ের সাথে একটা লোকের ধাক্কা লেগে যায়। লোকটা আলোকে সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। স্বামীন দাঁড়িয়ে পড়ে। আলোর হাত ধরে টেনে তার সামনে নিয়ে বলে, এবার আমার সামনে সামনে হাঁটো, নয়তো কিছুক্ষণ পর দেখবো কেউ তোমাকে পকেটে ভরে নিয়ে গিয়েছে। আলো লজ্জা পেয়ে যায়। এবার সে স্বামীনের সামনে সামনে হাঁটছে। স্বামীন তার বডিগার্ডের মতো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটছে। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। একটা অল্প বয়সী মেয়ে চিকন গলায় কিছু একটা গাইছে। ওটা কোনো গান কিনা আলো সেটাই বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শুনতে, মনে হচ্ছে শব্দ করে আড়ামোড়া ভাঙছে। একটা লম্বা আড়ামোড়া। স্বামীন খাবার অর্ডার করে আলোর দিকে তাকায়, তারপর বলে, খিদে পেয়েছে খুব। আলো মাথা নাড়ায়। দীর্ঘ সময় দুজনে চুপচাপ বসে থাকে। রাত তখন বেশ হয়েছে। রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যায় দুজনে বেয়ের পাশে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করেছে। ওয়েটার এসে তাদের টেবিলে খাবার সাজিয়ে দেয়। তারপর তাদের সামনে দুটো গ্লাসে একটা পানীয় ধরনের কিছু রাখতেই স্বামীন কপাল কুঁচকে বলে ওঠে, ওয়েট, এটা কি? ওয়েটার হাসি মুখে বলে, ওয়াইন স্যার। আলো হতভম্ব হয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। স্বামীন শান্তভাবে ওয়েটারকে বলে। আমি কি অর্ডার দিয়েছি? ওয়েটার হেসে বলে, না স্যার, এখানে রাত 10টার পরে যারা আসে তাদের আমরা দিয়ে থাকি। আপনারা স্পেশাল গেস্ট। স্বামীন কোনো সিন ক্রিয়েট না করে ওয়েটারকে বলে, ঠিক আছে, এটা নিয়ে যান, আমাদের প্রয়োজন নেই। খাবো না, আমি এই রেস্টুরেন্টে খাবোই না। চেঁচিয়ে ওঠে আলো। স্বামীন আলোর দিকে তাকায়। ওয়েটার অবাক চোখে আলোকে দেখছে। আলো চেঁচাতেই থাকে। স্বামীনের দিকে তাকিয়ে বলে, বলেছি না খাবো না, উঠুন, চলুন এখান থেকে। স্বামীন বুঝতে পেরেছে আলোকে শান্ত করা যাবে না। চুপচাপ বিল মিটিয়ে উঠে দাঁড়ায়। ওয়েটার ইংরেজিতে বলে, অসুবিধা কি হয়েছে স্যার? এই খাবারগুলো কি করব? আপনি গিলুন বোকারাম। কপাল কুঁচকে ওয়েটারকে কথাটি বলে স্বামীন আলোকে নিয়ে বেরিয়ে আসে। শহরের একটা ব্যস্ত রাস্তা ধরে হাঁটছে দুজন। এখানে এখনো প্রচুর লোকজন। রাতের সিঙ্গাপুর উপভোগ করছে সবাই। স্বামীন আর চোখে আলোকে দেখে বলে, হ্যাঁ আসিয়া, স্ট্রিট ফুড খাবে? এখানে খুব ভালো চাইনিজ কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। হ্যাঁ, ওই ব্যাং সেদ্ধ আর সাপের কাবাব। না ভাই, মাফ করুন। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, না না, ওসব না, ভেজ কিছু খেয়ে মুগ্ধ হবে। আমি কিছু খাবোই না, আমার বমি পাচ্ছে। আচ্ছা চলো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই ঢুকি, প্লিজ চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। আলো স্বামীনের দিকে তাকায়। লোকটার জন্য খুব মায়া হচ্ছে হঠাৎ। অনেকটা সাফার করছে আলোর জন্য, অথচ কত শান্ত এবং স্বাভাবিক আচরণ করছে। এত ধৈর্য পুরুষের থাকে? কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো নরম গলায় বলে ওঠে, চলুন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে দুজনেই রাতের খাবার খেয়ে নেয়। এখন হোটেলে ফিরতে হবে। কাল সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। দুজনে হাঁটছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি সব কিছু একটু বেশি সিন ক্রিয়েট করি, তাই না? স্বামীন আলোর মুখের দিকে অবাক হয়ে তাকায়। তারপর বলে, না তো, তবে গালাগালটা বেশি দাও। আলো নিশ্চুপ। স্বামীন একটা ক্যাব বুক করতে চায়। আলো স্বামীনকে থামিয়ে দিয়ে বলে, আমি হাঁটতে চাচ্ছি, পরিবেশটা ভালো লাগছে।
শামিন হাসে। দুজনে আবারও হাঁটতে থাকে। এই রাস্তাটা নিরিবিলি। এখান থেকে তাদের হোটেলে যেতে 20 মিনিট সময় লাগবে। চারপাশে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দাঁড়িয়ে পড়ে। রাস্তার একপাশে কিছু মেয়েরা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অল্প বয়সী, দৃষ্টিকটু পোশাক পরে মেকআপ করেছে। শামিন আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে। তারপর আলোকে বলে, কি দেখছো? ওরা এভাবে সেজেছে কেন? এভাবে দল বেঁধে দাঁড়িয়ে আছে কেন? কোনো ফেস্টিভ্যাল ওদের আজ? শামিন আলোর কথায় মেয়েগুলোর দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। আলো কৌতূহলী দৃষ্টিতে দেখছে মেয়েগুলোকে। শামিন নিচু স্বরে বলে ওঠে। ওরা বধ হয়ে আলো, চলো এখান থেকে। আলো অবাক হয়ে বলে, বদ মেয়ে মানে? কেমন বদ মেয়ে? প্রস্টিটিউট। গলার স্বর আরো নিচু করে শামিন বলে। আলো চমকে ওঠে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বাজে মেয়ে, কত হবে বয়স? আলোর বয়সী মনে হচ্ছে। আলোর হতভম্ব ভাব কাটছে না। শামিনের দিকে তাকিয়ে বলে, ওরা এই কাজ করে কেন? ওরা পড়াশোনা করে না? আলোর শিশু সুলভ প্রশ্নে শামিন আলোর চোখের দিকে তাকায়, তারপর বলে, পড়াশোনা করে, সম্ভবত পড়াশোনার পাশাপাশি এসব করে। পড়াশোনার পাশাপাশি এইসব করবে কেন? আরও অনেক কাজ আছে। এতই যখন টাকার দরকার, এরা উদ্যোক্তা হতে পারে না? শামিনের বড্ড হাসি পাচ্ছে। সে তার হাসি চাপিয়ে রেখে বলে, উদ্যোক্তা হয়ে কি করবে? তোমার মতো জলপাই আর চালতার আচার বানিয়ে বিক্রি করবে? কিন্তু সিঙ্গাপুরে আচারের চাহিদা নেই আলো। তাহলে অন্য কাজ করবে, খেটে খাবে, সম্মানের কোনো কাজ করবে। ওরা এসব করেই স্বাচ্ছন্দ্য বোধ করে আলো। কেউ কেউ শখের বশেও করে। আলো চুপ করে থাকে। তার মাথা ব্যথা হয়ে গিয়েছে ওইসব মেয়েদের এমন বিকৃত রুচিবোধের কথা শুনে। শামিন বলে, চলো এবার হোটেলে ফেরা যাক। আরেক সময় ওদের সাথে দেখা হলে তুমি উদ্যোক্তা হবার পরামর্শ দিও ওদের। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূরে চলে যায়, প্রায় হোটেলের কাছাকাছি। রাস্তায় কোনো লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র তারা দুজন। দূরে কিছু চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আলোর দিকে কেমন লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো নিজেকে শামিনের পিছনে লুকিয়ে হাঁটতে থাকে। শামিন বুঝতে পেরে হাতের ফোনটা বন্ধ করে আলোর হাত ধরে আলো চমকে উঠলেও শান্ত হয়ে থাকে। তারা দুজন চাইনিজ গ্যাং অতিক্রম করতেই যাচ্ছিল। তখনই তাদের মধ্যে থেকে একজন ইংরেজিতে বলে ওঠে, দাঁড়াও। শামিন আর আলো দাঁড়িয়ে যায়। লোকগুলো দ্রুত পায়ে হেঁটে শামিনদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওদের মধ্যে যে দলপতি, সে শামিনকে ইংরেজিতে বলে, কোথা থেকে এসেছো? তাতে তোমাদের কি? পথ ছাড়ো। দলপতির চামচাগুলো আলোকে দেখছে। সবার চোখে মুখে লালসা। আলোর গা ঘিন ঘিন করছে। দাঁতে দাঁত চেপে বাংলায় বলে, চোখ উপরে একেবারে গুলটি খেলবো। ইঁদুর খেকো লাফাঙ্গার দল। শামিন আলোর দিকে তাকায়। চাইনিজ গ্যাংয়ের দলপতি কৌতূহলী হয়ে ওঠে। শামিনের দিকে তাকিয়ে বলে, কি বলছে তোমার ওয়াইফ? বলো বুঝিয়ে। ও বলেছে ভাইয়ারা আমাদের যেতে দিন। দলপতি বলে, দেবো, যেতে দেবো, আগে ক্যাশ বের করো। দলপতি বলে। শামিন দাঁত খিচিয়ে এগিয়ে দলপতির মুখোমুখি দাঁড়ায়। তারপর বলে, এখান থেকে কেটে পড় এক্ষুনি। শামিনের হুমকিতে সবাই হাসতে শুরু করে। সাথে সাথে পকেট থেকে চাকু বের করে আলো আর শামিনকে দেখাতে থাকে। আলো চমকে ওঠে। দলপতি শামিনকে বলতে থাকে, এটা কি তোমার ওয়াইফ নাকি কিনেছো আজ রাতের জন্য? কোন দেশে? দাম কত পড়েছে? কথাটা বলে দলপতি শেষ করতে পারে না। শামিন তৎক্ষণাৎ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। দলপতির নাক দিয়ে রক্ত ঝরছে। তার সাঙ্গ পাঙ্গুরা এসে শামিনকে ধরে ফেলে। আলো আতঙ্কে জমে যায়। চেঁচিয়ে বলে, ছেড়ে দাও ওনাকে। দেবো, তোমার কোটগুলো আমাদের দিয়ে দাও। শামিন দুজনের সাথে ধস্তাধস্তি করছে নিজেকে ছাড়িয়ে নিতে। আলোর ভয়ার্থ দৃষ্টিতে দলপতির দিকে তাকিয়ে থাকে। দলপতি বলে, কোটগুলো দাও, তোমার গলায় এই লকেটটাও দাও। আলো আতঙ্কিত মুখে এদিক ওদিক তাকিয়ে লকেটটা খুলে দেয়। শামিন তখনও ধস্তাধস্তি করে যাচ্ছে। দলপতি বিরক্ত ভঙ্গিতে আলোকে বলে, তোমার স্বামী শুধু শুধু এত পরিশ্রম করছে, আমাদের গোল্ডগুলো দিয়ে দিলেই আমরা চলে যাব। আলো শামিনের দিকে তাকায়। দলপতি বলে, তোমার হাতের গোল্ড
দাও। আলো অসহায়ের মতো একবার স্বামীনকে একবার দলপতিকে দেখে তারপর নিজের হাতের বালা দুটোর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এগুলো নেবেন না প্লিজ, এগুলো আমার শাশুড়ি মায়ের। এই দুটোর সাথে আমার স্বামীর ইমোশন জড়িয়ে আছে। আলো শুকনো মুখেই স্বামীনের দিকে তাকায়। স্বামীন তার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে ওঠে। তুমি আমার ইমোশন নিয়ে ভাবছো আসিয়া? আলো বারবার রিকোয়েস্ট করতে থাকে চাইনিজ লোকটাকে। স্বামীন ধস্তাধস্তি বন্ধ করে আলোকে ঠান্ডা গলায় বলে, একদম ওর কাছে অনুরোধ করবে না, একদম না। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীনকে অস্বাভাবিক শান্ত লাগছে এখন। এমন সময় সেখানে একটা পুলিশ ভ্যান চলে আসে। চাইনিজ লোকগুলো স্বামীনকে ছেড়ে দিয়ে আতঙ্কিত মুখ নিয়ে আশেপাশে তাকায়। কপসগুলো বের হয়ে আসে। চাইনিজ গ্যাং পালানোর পথ খুঁজে পায় না। এসে সব কটাকে ধরে ফেলে কপসগুলো। অফিসার স্বামীনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, এক্সট্রিমলি সরি ম্যাম, আপনার লোকেশনটা বুঝতে একটু সময় লেগেছে। স্বামীন গায়ে ঝাড়া দিয়ে বলে, আপনাদের দেশে এসব হচ্ছে? সিরিয়াসলি অবিশ্বাস্য। পুলিশ অফিসার লজ্জিত ভঙ্গিতে বলে, স্যার, এখানে চায়না টাউনের কিছু লোক খুবই উগ্র, এদেরকে কন্ট্রোল করা মুশকিল। আর তার উপরে এখানে টুরিস্টদের চাপ একটু বেশি। এইগুলোকে দেখছেন, এরা পেশায় মেছো, লোকে লোকে মিথ্যার বিজনেস করে। এরা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। সবগুলো হারামজাদা, আমরা লজ্জিত। স্বামীন হেসে পুলিশ অফিসারকে বলে, ইটস ওকে। তারপর ঘুরে চাইনিজ দলপতির মুখোমুখি দাঁড়ায়। দলপতির হাত থেকে থাবা মেরে আলোর লকেটটা নিয়ে বলে, এটা আমার বউয়ের। আলো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। চাইনিজ গ্যাংকে ভ্যানে তোলা হয়। আলো সাহস পেয়ে এক নাগারেই কিছু গালাগাল দিয়ে দেয় চাইনিজ লোকগুলোকে। পুলিশের লোকগুলো আলোর দিকে অবাক চোখে এক পলক তাকিয়ে চলে যায়। স্বামীন ঘুরে আলোর দিকে তাকায়, বলে, ওদের বাংলায় গাড়ি দিচ্ছ কেন? ওরা তো কিছুই বুঝলো না। আলো প্রায় ছুটে এসে স্বামীনের ডান হাত ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আঘাত লাগেনি তো চাকুর? স্বামীন চুপচাপ আলোকে দেখতে থাকে। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, পুলিশ কিভাবে টের পেল? স্বামীন মৃদু হেসে পকেট থেকে ফোনটা বের করে আলোকে দেখিয়ে বলে, ওরা যখন আমাদের দিকে আসছিল তখনই কিছু একটা আন্দাজ করতে পেরে এই অ্যাপসে ঢুকে কাছের চেকপোস্টে আমার লোকেশন পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়েছিলাম। সাবধানের বার নেই। সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা আইন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মোস্ট ডেভেলপ অ্যান্ড সেফেস্ট কান্ট্রি। আলো শুকনো গলায় বলে, কিসের সেফেস্ট? রাত এতটাও গভীর না, অথচ কতটা বিপদে পড়তে যাচ্ছিলাম আমরা। এরকম টুকটাক অপরাধী সব জায়গায় ঘুরে বেড়ায় আরো। আর তাছাড়া ড্রাগ অ্যাডিক্ট ওরা। ওরা এত কিছু ভেবে অপরাধ করতে নামে না। জেলে যাওয়া আসা লেগে থাকে ওদের, তাই ভয় পায় না সহজে। আলো চুপ করে স্বামীনের হাতের দিকে তাকিয়ে আছে। স্বামীন বলে, হাতে কিচ্ছু হয়নি আমার, রিল্যাক্স। আলো চোখ সরিয়ে নেয়। স্বামীন রেগে রেগে বলে, ওই চাইনিজটার কাছে তুমি রিকোয়েস্ট করছিলে কেন এত? আমি তো ভেবেছি তুমি কারাতে করবে। কতদিনের শখ আমার তোমার কারাতে দেখার। আলো অবাক চোখে স্বামীনের দিকে তাকায়, বলে, আমি এখনো আতঙ্ক থেকে বের হতে পারছি না। আর আপনি মজা করছেন? ওদের চারজনের হাতে চাকু ছিল। আমি কটা চাকু সামাল দিতাম। আমি অতটাও মাথা মোটা নই। স্বামীন হেসে ফেলে বলে, অতটাও মাথা মোটা নাও। কতটা মাথা মোটা তাহলে? আচ্ছা, তুমি তাহলে স্বীকার করলে একটু না একটু হলেও তুমি মাথা মোটা? আলো লজ্জিত মুখটা নামিয়ে রেখেছে। স্বামীন মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পরেই আলো বলে ওঠে, পুলিশ আসবে জেনেও এত মারামারি করার কি দরকার ছিল? শান্ত হয়ে থাকতে পারতেন না? শিওর ছিলাম না আবার সিগন্যাল পৌঁছেছে কিনা, আর ভয় হচ্ছিল। ভেবেছি তোমার গায়ে হাত দিয়ে ফেলবে। আলো চোখ তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আলোর কাছে চলে যায়। হাতের লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, শাশুড়ি মায়ের বলার জন্য এতটা উৎকণ্ঠা? আলো নিশ্চুপ। স্বামীন নরম গলায় বলতে থাকে, যাকে যা ভাবতে পারছো, ননদকে ননদ ভাবতে পারছো, দেবরকে দেবর ভাবতে পারছো, শাশুড়িকে শাশুড়ি ভাবতে পারছো, শুধু স্বামীকেই।
চুপ হয়ে যায় শামিন। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন প্রসঙ্গ পাল্টে বলে, চলো এখন একটু ধাতস্থ হও, কিছুই হতো না আমাদের। গলার লকেটটা হাতে ধরে রেখে আলো চুপচাপ নিজের বিছানায় বসে আছে, তার দৃষ্টি শামিনের দিকে। শামিন তার নিজের বিছানায় বসে ইসমামের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। আলোর দৃষ্টি শামিনের থেকে সরছে না। লোকটা তার নিজের সবকিছুর প্রতি কতটা কেয়ারিং। এই যে আলোকে নিয়ে সিঙ্গাপুর এসেছে, অথচ ঠিকই ভাই বোন বেস্ট ফ্রেন্ড সবার সাথে সময় করে কথা বলছে, পাশাপাশি দলের কাজ সবকিছু সামলে যাচ্ছে, একটু বিরক্তি নেই। হঠাৎ শামিন উচ্ছ্বাস শব্দে হেসে ওঠে। আলোর ঘোর কেটে যায়। কিছু একটা নিয়ে ইসমামের সাথে হাসাহাসি করছে। আলো দেখতে থাকে। এই লোকটা নিজেও অতটা বড় নয়, অথচ ভাইকে সবসময় বাচ্চা ছেলেদের মতো আহ্লাদ করে। ভাই খেয়েছে কিনা, ঠান্ডা লাগিয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ইসমামের সাথে কথা বলতে বলতে শামিন একবার আলোর দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে। মোটেও না, আপনি কথা বলুন। শামিন আবারও কথা বলতে শুরু করে, আর আলো দেখতে থাকে শামিনকে। সকাল সকাল আবারও সেই একই বিব্রতকর পরিস্থিতির পুনরাবৃত্তি। শামিন এবার বেশ বিরক্ত হয়। লিফট কি চুমু খাওয়ার জায়গা? চুমু খেতে থাকা নতুন দম্পতি নিজেরাও বিব্রত হয়ে তাকিয়ে থাকে আলো আর শামিনের দিকে। শামিন চোখ সরিয়ে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো শামিনের পিছনে চুপচাপ দাঁড়িয়ে ছিল। শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে। গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়। শামিন কিছু স্বরে বলে, আজ চেঁচালে না যে? সবাই আমাকে জঙ্গলি ভাবতো। এখানে আসার পর থেকে আপনাকে আমি বিব্রত করেই যাচ্ছি। গতকালের লিফটের ঘটনা, রেস্টুরেন্টের ওয়াইনের ঘটনা, আসলে আমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না। কখনো নিজের শহরের গণ্ডির বাইরে যাইনি তো, যা দাপিয়ে বেড়ানো নিজের শহরেই বেরিয়েছি। বিদেশি এসব কালচার সম্পর্কে ধারণা আমার আছে, তবে চোখের সামনে দেখে সহজে নিতে পারার মতো মানসিকতা আমার তৈরি হয়নি এখনো। সময় লাগবে হয়তো। তাছাড়া আমার একাডেমিক নলেজও খুব কম। আপনি ঠিকই বলেছিলেন, আমি খালি কলসি। আমাকে ম্যানারলেস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তাই না? সাবলীলভাবে বলে আলো। শামিন আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে বলে, হিন্দুমনতায় ভোগের কিছু নেই। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। এই ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারাকে স্মার্টনেস বলে কিনা জানা নেই, তবে আমার তোমাকে সব দিক থেকে স্মার্ট মনে হয়। আলো চুপ করে থাকে। শামিন বলে, এসো, লিফট এসে গিয়েছে। তারা দুজনে ব্যতীত অন্য কেউ লিফটে নেই। শামিন আজ চোখে একবার আলোকে দেখে। মেয়েটার মুখটা এমন থমথমে কেন? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে, কিন্তু শামিনের তো ওর সব কিছুকেই স্বাভাবিক মনে হচ্ছে। এটা ওই মেয়েটাকে কিভাবে বোঝাবে? হঠাৎ আলো শামিনের দিকে তাকায়। দুজনের চোখে চোখাচোখি হতেই আলো চোখ নামিয়ে নেয়। শামিন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। শামিন আলোর অনেকটা কাছে গিয়ে বাঁকা হাসি হাসে। তারপর আলোর শাড়ির আঁচল টেনে আলোর ডান কাঁধে তুলে দিতে দিতে নরম গলায় বলে, আমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা ভিন্ন আলো। আমার জীবন সঙ্গিনী হিসেবে যতটুকু স্মার্টনেস থাকা দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। এবার তুমি বলো, তোমার স্বামী হিসেবে আমি যথেষ্ট স্মার্ট কি? আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। শামিন আলোর থেকে কোনো উত্তর আশা করে না। সে বলতে থাকে, এই সিঙ্গাপুর সিটি, এই কালচার, এই দেশীয় ম্যানার্স দিয়ে আমাদের দরকার কি আলো? আমরা তো ফিরে যাব আমাদের ছোট্ট শহরে। তুমি সেখানেই দাপিয়ে বেরিও, শাড়ির আঁচল ডান কাঁধে তুলে গলাবাজি করো, কিংবা সালোয়ার কামিজের ওড়না গায়ে জড়িয়ে নিয়ে হম্বিতম্বি করো। আমার তোমার বর্তমানের জড়তা কিংবা নাদানের মতো জঙ্গলি আচরণ গ্রহণ করতে একটু অসুবিধে হচ্ছে না। আমি উপভোগ করছি। প্রকাশ্যে চুমু খাওয়া, ওয়াইন দেখলে যে কোনো মুসলিম মেয়ে ওভাবেই রিয়্যাক্ট করতো সম্ভবত। তাই বলে তুমি জঙ্গলি হয়ে যাওনি। একটা জঙ্গলি মেয়ে কখনোই লোন তুলে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে রীতিমতো বিজনেস দাঁড় করানোর চিন্তা করবে না। একজন অসম্ভব সভ্য, মুক্ত চিন্তার অধিকারী এবং অদম্য সাহসিকতার মেয়েই করবে। আলো থমকে দাঁড়িয়ে থাকে শামিনের কথাগুলো শুনে। এই লোকটা খুব সুন্দর করে কথা বলে। জনগণ কেউ কি এভাবেই পটিয়ে নেয় এই মেয়র সাহেব? শামিন আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়।
আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে। আমি নিজেকে এতটাও অনুভব করতে পারিনি যতটা আপনি পেরেছেন। তবুও কেন আপনাকে গ্রহণ করে নিতে আমার এত জড়তা? তবে কি আমি এই ত্রুটিপূর্ণ ইয়াসার মির্জা? ডক্টর এনজি হুই ওয়েন, প্লাস্টিক পুনর্গঠন এবং নান্দনিক সার্জারি, ট্যান টক সিং হসপিটাল, সিঙ্গাপুর। শামীম ম্যাগাজিনটা উল্টে পাল্টে দেখছে। আলো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলে ওঠে, ডক্টর কি মহিলা? হ্যাঁ, মহিলা। কেন? শামীম আলোর দিকে তাকায়। আলো মাথা নেড়ে বলে। এমনি জিজ্ঞেস করলাম, নাম দেখে বুঝতে পারছি না। শামীম আবারও ম্যাগাজিন চোখ রাখে। আলো আর চোখে শামীমকে দেখছে। আজ শামীম একটা কালো রঙের শার্ট পরেছে, সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে তাকে। শামীম ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে, খাবে কিছু? কোনো পানীয় নিয়ে আসি? শামীম ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে। আলো মাথা নাড়ায়। শামীম আলোর হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলে। যা যা বলেছি নিয়েছো ব্যাগে? আলো মাথা নেড়ে বলে। হ্যাঁ। শামীম আলোকে নিয়ে আজ সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে গিয়ে একটা মোটেল বুক করে বিশ্রাম নিতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সবকিছুই গুছিয়ে নিয়েছে আলো। শামীমের অতিরিক্ত শার্ট কিংবা তার শাড়ি সবই নিয়েছে ব্যাগে। রিসেপশনের মেয়েটি এসে শামীম আর আলোকে ডেকে নেয়। তারা মেয়েটির পিছু পিছু ডক্টরের কেবিনে যায়। ডক্টর এনজিকে দেখে মনেই হচ্ছে না তার বয়স 48 বছর এবং 21 বছরের ডাক্তারি কেরিয়ার, বরং তার বয়স 36 কি 38-এর কাছাকাছি মনে হচ্ছে। শামীমের দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, তুমি শামীম? তোমার সাথেই কথা হয়েছিল আমার। শামীম মাথা নাড়ায়। এনজি আলোর দিকে তাকিয়ে শামীমকে বলে, তোমার স্ত্রী একজন অতি রূপবতী নারী। শামীম ম্লান হাসে। এনজি বলতে থাকে, সার্জারির আগে আমি তোমার স্ত্রী কতটা সম্পর্কে ধারণা নিতে চাই। আজ ওকে দেখবো, তারপর তোমাকে জানিয়ে দিব কখন সার্জারি হবে। শামীম সম্মতি জানায়। এনজি উঠে দাঁড়ায়। আলোকে বলে, আমি তোমার ক্ষতটা দেখতে যাচ্ছি আলো। শামীম তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে। আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম। এনজি অবাক হয়ে বলে, তুমি তো হাজবেন্ড শামীম, তুমি থাকতে পারো, ও কিছুটা মনের জোর পাবে। আলো আর শামীম একে অপরের মুখের দিকে অস্বস্তি নিয়ে তাকায়। কিছু সময় পরে শামীম বলল, আপনি দেখুন ম্যাম, আমি আসছি। সার্জারি কখন হবে? এই প্রশ্নটি করে আলো শামীমের দিকে তাকায়। শামীম বলে। আমাদের ইনফর্ম করা হবে। আলো সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। শামীম বুঝতে পেরে বলে, কি অসুবিধা কোনো? ওয়াশরুমে যেতে চাচ্ছি। শামীম আলোর হাত থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। তারপর বলে, ওদিকটায় যাও, আমি এখানে অপেক্ষা করছি। মুখে পানির ঝাপটা দিয়ে আলো ডান দিকে তাকায়। তার বয়সী একজন নারী চেহারায় নতুন করে মেকআপ লাগাচ্ছে। মহিলা আলোকে এক পলক দেখে বলে, কোন দেশে? বাংলাদেশ। বাংলাদেশ কেন এসেছো? আলো কিছু বলতে যাবে তার আগেই স্তন ছোট বড় করার জন্য ডক্টর এনজি খুবই ভালো। আমি এসেছি স্তন ছোট করাতে। বেবিকে ব্রেস্ট ফিডিং করিয়ে আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে। আলোর কান গরম হয়ে গিয়েছে ভদ্রমহিলার কথাগুলো শুনে। সে কোনো জবাব না দিয়ে টিস্যু পেপার দিয়ে নিজের ভেজা মুখটা মুছে নিতে থাকে। মহিলা বলতে থাকে, আমার কয়েকজন বান্ধবী বেশ ভালো ফল পেয়েছে। তুমি নির্বিঘ্নে করাতে পারো। সবাই এখানে ওসব করাতে আসে না ম্যাম। নিচু স্বরে বলে আলো। কৌতূহলী ভদ্রমহিলা বলে, তুমি কেন এসেছো তবে? নাক নাকি লিপ সার্জারি? কিন্তু তুমি তো দেখতে খুবই চমৎকার। আলো কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। শামীম দাঁড়িয়ে আছে তার ব্যাগ হাতে। মেয়র সাহেবের এই রূপ দেখে খুবই হাসি পাচ্ছে আলোর। বউয়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একজন গুরু গম্ভীর নেতা। সাহেবদের মতো পোশাক পরে হাতে বউয়ের ভ্যানিটি ব্যাগ, কি এক অদ্ভুত দৃশ্য। আলো এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেয়। সবগুলো থিম পার্ক ঘুরে শেষমেশ শামীম আর আলো সেন্তোসা বিচের দিকে যায়। শামীম আর চোখে আলোকে এক পলক দেখে। আজ অরুণচণ্ডী আলোকে খুবই শান্ত লাগছে। কোনো ব্যাপারেই সিন ক্রিয়েট করছে না, অযথা প্রশ্ন করছে না, আপত্তি জানাচ্ছে না। আলো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শামীম বলে, তুমি কখনো ঘোরাঘুরি করো না, তাই না? খুব একটা। আলো মাথা নাড়ায়। তারপর বলে,
সবসময় নিজের লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতা এসব নিয়েই থেকেছি। ঘোরাঘুরি বলতে ছুটি পেলে মামা বাড়ি যেতাম। আমাদের আর কোনো রিলেটিভ নেই তেমন। তোমার রুমে দেখছি একটা আলমারি ভর্তি তোমার পুরস্কার। এত পুরস্কার কিসের জন্য? ওগুলো সব রচনা লেখা, বিতর্কের জন্য পেয়েছি। আমার আর কোনো গুণ নেই। ক্লাস 6 থেকে আমি বিতর্ক করি। তুমি বিতার্কিক? ইসমামও বিতার্কিক। ওরও এসবের জন্য অনেক পুরস্কার আছে বাড়িতে। আলো অস্বস্তিতে পড়ে যায় ইসমামের কথা শুনে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেই তো তাদের দুজনের আলাপ হয়েছিল। শামিন আলোর নীরবতা দেখে বলে, চলো ওদিকটায় যাই। হাঁটতে হাঁটতে বিচের একটা ফাঁকা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ে। পরিবেশটা খুব ভালো লাগছে আলোর। বিচের স্বামী স্ত্রী সবাই ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। আলো টের পেল তার হঠাৎ করে খুব ভালো লাগছে এই দৃশ্যটাও। আলো শামিনের দিকে তাকায় তার কথা শুনে। শামিন বলতে থাকে, চলো মোটেলে ঢুকি, তোমার বিশ্রাম দরকার। আমরা এখন ফিরছি না, সন্ধ্যার পরে সূর্যাস্ত দেখে ফিরবো। লিফটের দরজা খুলে যেতেই শামিন আলোর দিকে তাকিয়ে হেসে বলে, আজ চুমুখর কোনো কাপড় নেই। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। শামিন বলে, শুরুতে আমিও তোমার মতোই খুব বিরক্ত হয়ে যেতাম। প্রথম যখন ইউএসএ গিয়েছিলাম ইসমামের কাছে, তখন ইসমামের সামনে এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি। দুই ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম। ইসমাম প্রায় পালিয়ে গিয়েছিল আমার পেছন থেকে। লিফট বন্ধ হতে পেছনে ঘুরে দেখি আমার ভাই নেই। আলো ফিক করে হেসে দেয়। শামিনের কাছে এসে হাসি বড় মধুর লাগে। এই মেয়ে যখন হাসে তখন একে পুরো অন্য রকম লাগে। রুমে ঢুকে শামিন ব্যাগপত্র রেখে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। আলো ধীর পায়ে হেঁটে আয়নার সামনে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। হঠাৎ গলার কাছটাই তার চোখ যেতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঘুরে শামিনের দিকে তাকায়। তারপর ছুটে গিয়ে পার্স ব্যাগ খুলে ব্যাগের সব জিনিসপত্র ঢেলে দেয় বিছানায়। শামিন উঠে বসে অবাক হয়ে বলে, কি হয়েছে? কি খুঁজছো? আলো আতঙ্কিত মুখ নিয়ে বলে ওঠে, আমি সম্ভবত তুমি সম্ভবত আপনার দেওয়া লকেটটা মোটেলে ফেলে এসেছি। হোয়াট? শব্দটা উঁচু গলায় বলে শামিন। আলো মুখ শুকনো করে বসে আছে। মোটেলে কিভাবে ফেলে এসেছো? ওয়াশরুমে গোসলের সময় খুলে রেখেছিলাম মিররের সামনে। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলোর খুব অস্বস্তি হচ্ছে। শামিন উঠে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ একা থাকতে পারবে? কোথায় যাচ্ছেন আপনি? সেই মোটেলে। এখন এত রাতে? শামিন কিছু বলে না, দরজার দিকে যেতে নেয়। আলো বলে, থাক না, বাদ দিন। শামিন ঘুরে তাকায় আলোর দিকে, গম্ভীর কণ্ঠে বলে, শুধু তোমার ওই হাতের বালা দুটো না, ওই লকেটটার সাথে আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমি ওটা এত সহজে হারিয়ে ফেলতে চাচ্ছি না। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন চুপচাপ রুম থেকে তাকিয়ে 3 থেকে 3.5 ঘন্টা করে আলো একইভাবে বসে থাকে। তার নিজের ওপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কতটা কেয়ারলেস সে। শামিনের সেই দৃষ্টি আলোকে অস্বস্তি দিচ্ছে। যাওয়ার সময় তাকে দেখে মনে হয়েছে সে আলোর উপর রাগ করেছে, তার দেওয়া উপহার এভাবে কেয়ারলেসের মতো যেখানে সেখানে ফেলে আসার জন্য। আলো বেশ অবাক হচ্ছে শামিন তার উপর বিরক্ত হয়েছে, তাতে তার এত খারাপ লাগছে কেন। জড়তা কাটিয়ে নিয়ে আলো ফোনটা হাতে নেয়। শামিনের নাম্বার ডায়াল করতেই একজন নারী কণ্ঠ বলে ওঠে, The number you are trying to call is currently switched off. মোটেলের রিসেপশনিস্ট শামিনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি চেক করে দেখতে চাই। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। নতুন গেস্ট উঠেছে ওই ঘরে। আপনাদের জিনিস, আপনাদের রেসপন্সিবিলিটি তো আছে। শামিন পকেটে থেকে কিছু ক্যাশ বের করে রিসেপশনিস্টকে দিয়ে বলে। এখনো সম্ভব না? রিসেপশনিস্ট এদিকে ওদিকে তাকিয়ে টাকাগুলো নিয়ে নেয়। তারপর বলে, দেখছি স্যার। ওয়াশরুম তন্ন তন্ন করে খুঁজেও লকেটটা খুঁজে পাওয়া গেল না। রুমের নতুন গেস্ট বিরক্ত ভঙ্গিতে মোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ফিসফিসিয়ে বলে, উনি একজন ডিটেকটিভ, ওনাকে ওনার কাজ করতে দিন। অতিথি লোকটা অবাক চোখে শামিনকে দেখে। শামিনের চেহারা বডি দেখে তার ডিটেকটিভই মনে হচ্ছে। চেহারায় পুরো শার্লক হোমস ভাব আছে, তাই নিজের বিরক্তি প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লকেটটা কোথায় খুঁজে না পেয়ে
শামিন বিরস মুখে বের হয়। ম্যানেজার শামিনের দিকে এগিয়ে গিয়ে বলে। খুঁজে পেয়েছেন স্যার? শামিন তার কথার জবাব না দিয়ে তাকে জিজ্ঞেস করে। আমরা যাওয়ার পর রুম ক্লিন করার জন্য যে রুম বয় এসেছিল তার সাথে আমি কথা বলতে চাই। কিন্তু স্যার এভাবে ম্যানেজার মিনমিন করতে থাকে। শামিন ওয়ালেট থেকে আরো কিছু ক্যাশ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলল।